নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে নারায়ণচন্দ্র ভট্টাচার্যের লেখা মানকের মা। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। প্রথমা স্ত্রী চমৎকারী বিদ্যমানে গোরাচাঁদ খড়ুই কুটুম্বিতা করিতে গিয়া যখন সপ্তদশ বর্ষিয়া ঠাকমণিকে সঙ্গে করিয়া ঘরে আনিল, তখন চমৎকারী স্বামীকে কতকগুলো গালাগালি দিয়া এবং নিজ অদৃষ্ট দেবতাকে বিস্তর অভিসম্পাত করিয়া স্বামীর সহিত হাঁড়ি পৃথক করিয়া লইল। গোরাচাঁদ উপায়ক্ষম হইলেও চমৎকারী কোনোদিনই তাহার উপার্জনের উপর নির্ভর করিত না। নিজে মাছ ধরিয়া মাছ বেচিয়া যাহা আনিত তাহাতেই নিজের ও স্বামীর পেটের ভাত চালাইয়া দিত। আর গোরাচাঁদ যাহা উপার্জন করিত তাহার অধিকাংশই তারই আড্ডায় মদের দোকানে দিয়া আসিত। কচিত বা স্ত্রীর জন্য একখানা কলকাপেরে শাড়ি কিনিয়া আনিয়া চমিকে যে আন্তরিক ভালোবাসে ইহাই সপ্রমাণ করিবার চেষ্টা করিত। স্বামীর ভালোবাসার উপর চমির কিন্তু কোনো সন্দেহই ছিল না, এবং সে ভালোবাসার কোনোখানে কোনো একটু শিথিলতা থাকিলেও তাহাকে প্রগাঢ়ভাবে পাইবার জন্য তাহার তেমন বিশেষ আগ্রহ দেখা যাইত না। সুতরাং গোরাচাঁদের চেষ্টা যে সফল হইত এমন বলা যায় না। তবে গত শীতের সময় গোরাচাঁদ যখন 1 বছরের ছেলে মানিকের জন্য একটা ছিটের জামা কিনিয়া আনিয়াছিল, তখন চমৎকারী সেই 7 আনা দামের ছিটের জামাটার মধ্যে কতটা গর্ব নিহিত আছে প্রতিবেশিনীদিগের নিকট কয়েকদিন ধরিয়া তাহাই খ্যাপন করিয়া বেড়াইয়াছিল। এবং সেদিন সে যে 2টা বড় গলদা চিংড়ি পাইয়াছিল, রমন ঘোষ তাহার দর 3 আনা হাঁকিলেও পয়সার লোভ সংবরণ করিয়া তাহার ঝোল রাঁধিয়া গোরাচাঁদকে খাওয়াইয়া দিয়াছিল। গোরাচাঁদ ভাতের পরিবর্তে 1 ভাঁড় তারির সঙ্গে চিংড়ি 2টার সদ্ব্যবহার করিলেও চমৎকারী তাহাতে কিছুমাত্র আপত্তি করে নাই। কিন্তু কুটুম্বিতায় গিয়া গোরাচাঁদ যখন নূতন সঙ্গিনী লইয়া আসিল, তখন স্বামীর এই ব্যবহারটা তাহার হস্তের মুদগরের আঘাত অপেক্ষা কঠোর বলিয়া চমির বোধ হইল। সে পরদিনই রান্না চালার অপর পার্শ্বে একটা উনান কাটিয়া পৃথক হাঁড়িতে রাঁধিয়া লইল। গোরা বলিল, যখন হাঁড়ি আলাদা করেছিস তখন আমার কাছে তোর 1 পয়সারও পিত্তেশ আর নেই, তা বলে রাখছি। মুখভঙ্গি করিয়া হাত 2টা নাড়িয়া চমি বলিল, আরে আমার পিত্তেশ রে, তোর পিত্তেশ আমি করি? গোরা ক্রোধ গম্ভীর স্বরে বলিল, এই কথা তো? গর্জন করিয়া চমি বলিল, হ্যাঁ এই কথা, আমি এক বাপের বেটি, আমার কাছে দোতা কথা নাই। প্রতিবেশিনীরা তিরস্কার করিয়া বলিল, হালা মানকের মা, তুই তো বড্ড হাবামে, ও আপদটাকে ঝাঁটা মেরে না তাড়িয়ে নিজেই আলাদা হলি। উপেক্ষাসূচক মুখভঙ্গি করিয়া চমি উত্তর করিল, চুলোয় যাক, ও মুখ পোড়া মিনসে খেপেছে বলে আমিও কি ওর সাথে পাগল হতে যাব? প্রতিবেশিনী সহানুভূতির স্বরে বলিল, সত্যি বাছা, গোড়ারি বা আক্কেলখানা কি, বুড়ো বয়সে ধেরে রোগ, মরণ ছটপটানি মা, ছটপটানি। বলিয়া চমি দ্রুতপদে সে স্থান ত্যাগ করিল। থাকি? গম্ভীর স্বরে থাক উত্তর দিল। কেনে? চমি জিজ্ঞাসা করিল, আজ তোদের হরিবাসর নাকি? থাক কোনো উত্তর না দিয়া নীরবে আপনার পরিহিত বস্ত্রের অপর প্রান্তটা সেলাই করিতে লাগিল। চমি একটু অপেক্ষা করিয়া পুনরায় জিজ্ঞাসা করিল, আজ তোদের রান্না চড়বে না? থাক বলিল, 1 মুঠো পান্তা ছিল, আমানি দিয়ে তাই খেয়েছি। সহাস্যে চমি বলিল, তুই পান্তা খেয়ে ঠান্ডা হয়েছিস আর মিন শেষে বুঝি তোর পেটে হাত বুলোবে? ঝংকারের সুরে থাক বলিল, পেটে হাত বুলোবে কি মাথায় হাত বুলোবে সেই জানে, চাল না থাকলে কি রাঁধবো ছাই? ঈষৎ হাসিয়া চমি বলিল, রেঁধে দিতে পারলে
মিনসে নতুন গিন্নির হাতের একটা নতুন জিনিস খেতে পায় বটে, কিন্তু দিতে পারিবি কি? থাক নাসা কুঞ্চিত করিয়া নিরুত্তরে বসিয়া রহিল। চমি বলিল, তা চাল নাই তো মিনসেকে বলিসনি কেন? থাক মুখখানা বিকৃত করিয়া বলিল, কে রাত দিন বলতে যাবে? কাল সাঁঝের বেলায় বললুম, তা রা করলে না। চমি হাসিয়া উঠিল, বলিল, তবেই তুই ফলনা ঘরুয়ের ভাত খেয়েছিস? থাক ভ্রু কুঞ্চিত করিল। চমি ভাতের হাঁড়ি হইতে কয়েকটা ভাত তুলিয়া লইয়া টিপিতে টিপিতে বলিল, তা কারো ঘর থেকে আধসের চাল ধার করে আনলেও তো পারিস। ঝঙ্কার দিয়া তীব্র কণ্ঠে থাক বলিল, কোথায় ধার করতে যাব? কে ধার দেবে? চমি বলিল, ধার নিবি, শোধ করবি, তা ধার দেবে না কেন? আমার অমন বাপ 14 পুরুষে পরের দরে চাল ধার করে বেড়ায় না। বলিয়া থাক সপত্নীর দিকে একটা তীব্র কটাক্ষ নিক্ষেপ করিয়া মুখ ফিরাইয়া লইল। চমি আর কিছু বলিল না। ভাতের হাঁড়ি উনান হইতে নামাইয়া ফ্যান ঝাড়িল এবং মাছ রাঁধিয়া ছেলেকে ভাত খাওয়াইতে বসিল। থাক কাপড় সেলাই শেষ করিয়া ঘরে গিয়া শুইয়া পড়িল। ছেলেকে খাওয়াইয়া ভাতের হাঁড়িতে চাপা দিয়া চমি জাল লইয়া তাহার ছিন্ন অংশের সংস্কারে প্রবৃত্ত হইল এবং মাঝে মাঝে মুখ ফিরাইয়া উঠানের জাম গাছের ছায়াটা উত্তর দিক হইতে কতটা পূর্ব দিকে সরিয়া গিয়াছে তাহাই লক্ষ্য করিতে লাগিল। গামছা পরিয়া ভিজা কাপড়খানা গায়ে জড়াইয়া শুকাইতে শুকাইতে গোড়া আসিয়া উঠানে দাঁড়াইল এবং ঘরের ভিতর দৃষ্টি নিক্ষেপ করিয়া ডাকিল, থাক। 2-3 ডাকের পর থাক উত্তর দিল। কি? গোড়া একটু উষ্ণ স্বরে বলিল, এমন সময় শুয়ে ভাত দিতে হবে না? থাক উঠিয়া বসিয়া উত্তর দিল, ভাত কোথা? গোড়া বলিল, ভাত নাই তো কি আছে, চিড়ে দই? ক্রোধ গম্ভীর স্বরে থাক বলিল, না, আমার মাথা। চমি গভীর মনোযোগের সহিত জাল সংস্কার করিতে লাগিল। গোড়া ক্ষণকাল স্তব্ধভাবে থাকিয়া মাথা নাড়িয়া বলিল, তোমার মাথাটা তারির সঙ্গে হলে মন্দ হতো না, কিন্তু এখন ওটা তুলে রাখো। থাক কোনো উত্তর দিল না। গোড়া গামছা ছাড়িয়া কাপড় পরিতে পরিতে বলিল, সত্যি আজ রান্না হয়নি নাকি? থাক উত্তর করিল, চাল কোথায় যে রাঁধব? তবে খাবো কি? আমার মাথা। গোড়া ঘরের ভিতর ক্রুদ্ধ দৃষ্টিটা একবার নিক্ষেপ করিয়া তামাক সাজিতে বসিল। তামাক সাজিতে সাজিতে চমিকে লক্ষ্য করিয়া গোড়া বলিল, শেরটাক চাল ধার দিতে পারিস মানকের মা? জাল হইতেই মুখ না তুলিয়াই চমি বলিল, আমার চাল বাড়ন্ত। গোড়ার মুখখানা লাল হইয়া উঠিল। সে নীরবে বসিয়া কলিকায় ফুঁ দিতে লাগিল। চমি বলিল, আমার হাঁড়িতে ভাত আছে, খাবি? না। খেলে দোষ হবে নাকি? হ্যাঁ। চাল ধার করে খেলে দোষ হবে না, আর ভাত খেলে দোষ হবে? চাল ধার নেব, শোধ দেব। ভাত ধার নেওয়া যায় না, শোধও দেওয়া যায় না। তা না হয় একদিন অমনিই খেলি। উপোস দিয়ে শুকিয়ে মরলেও নয়। তবে তাই মর। বলিয়া চমি সবেগে উঠিয়া দাঁড়াইল এবং ভাত বাড়িয়া স্বামীর দিকে পিছন ফিরিয়া খাইতে বসিল। গোড়া গম্ভীরভাবে বসিয়া তামাক টানিতে লাগিল। চমি খাইতে খাইতে এক একবার পশ্চাতে ফিরিয়া স্বামীর দিকে বক্র দৃষ্টি নিক্ষেপ করিতে লাগিল। গোড়া হুঁকা রাখিয়া গামছাখানা কাঁধে ফেলিয়া আস্তে আস্তে বাহির হইয়া গেল। চমি আর 2-1 গ্রাস মুখে তুলিয়াই মুখখানা বিকৃত করিল। তখনও অর্ধেক ভাত পাতে পড়িয়াছিল। সেগুলা 2-1 বার নাড়িয়া চাড়িয়া পাথর শুদ্ধ তুলিয়া রাখিল এবং হাত মুখ ধুইয়া ছেলেটাকে লইয়া দাবার একপাশে শুইয়া পড়িল। দ্বিতীয় পক্ষকে লইয়া গোড়াচাঁদ একটু মুশকিলে পড়িয়াছিল। আগে চমি সংসার চালাইত, আর সে নিজের উপার্জনের পয়সা মদে তাড়িতে উড়াইয়া আমোদে দিন কাটাইত। কিন্তু চমি হাঁড়ি পৃথক করিলে তাহাকে সংসারের ভার লইতে হইল।
সুতরাং আমোদের মাত্রাটা কমিয়া আসিল। ইহাতে গোরাচাঁদ ক্ষোভ ব্যতীত একটু আনন্দ বোধ করিল না। সঙ্গীরা যখন তারির ভাঁড় বা মদের বোতল লইয়া স্ফূর্তির ফোয়ারা ছুটাইতে যাইত, তখন নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও গোরাচাঁদকে ক্ষুণ্ণ মনে সেখান হইতে চলিয়া আসিতে হইত। যেদিন প্রলোভনটা নিতান্ত অসংবরণীয় হইয়া উঠিত, বা সঙ্গীদের সাদর আহ্বান ও অনুরোধ কিছুতেই এড়াইতে পারিত না, সেদিন তাহার লাঞ্ছনার সীমা থাকিত না। সেদিন ঘরে ফিরিয়া শুধু যে চাউলের অভাবে উপবাস দিতে হইত তাহা নহে, সেই সঙ্গে ঠাকুর তর্জন গর্জন ও তীব্র বাক্যবান তাহাকে নীরবেই সহ্য করিতে হইত। যেদিন একটু অসহিষ্ণু হইয়া পড়িত, সেদিন ঠাকুরকে দুই এক ঘা দিয়া আপনার অবিমিশ্র কারিতাজনিত ক্ষোভটাকে দূর করিবার চেষ্টা করিত। তাহাতে কিন্তু ব্যাপারটা এমনই বিভৎস হইয়া দাঁড়াইত যে তজ্জন্য গোরাচাঁদকে ব্যতিব্যস্ত হইয়া পড়িতে হইত। ঠাকুর কান্নার চিৎকারে পাড়ার মেয়ে পুরুষ আসিয়া জড়ো হইত। তাহাদের কেহ ঠাকুর দোষ দিয়া, কেহ বা গোরাকে দোষী করিয়া সেই ক্ষুদ্র কুটিরের মধ্যে যে একটা আদালতের বিচারের অভিনয় আরম্ভ করিত, তাহা গোরাচাঁদের পক্ষে নিতান্তই অসহনীয় হইয়া পড়িত। কিন্তু সবচেয়ে অসহ্য হইত চমির হাসিটা। এই বিচার বিতর্কের কোলাহলের মধ্যে চমি যে একপাশে দাঁড়াইয়া মিটিমিটি হাসিত, সেইটাই গোরার নিকট সর্বাপেক্ষা অসহনীয় হইয়া পড়িত। সেই শব্দহীন হাসিটুকুর মধ্যে এমনই একটা তীব্র তিরস্কার ধ্বনিত হইতে থাকিত যে তাহাতে গোরার মাথার শিরাগুলা পর্যন্ত টনটন করিয়া উঠিত। তাহার ইচ্ছা হইত সে নদীতে গিয়া ঝাঁপ দেয়, অথবা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তবে সকল দিনই চমি এই শ্লেষের হাসিটুকু হাসিয়া নিশ্চিন্ত হইতে পারিত না। যেদিন গোরাচাঁদের নেশার ঝোঁকটা একটু বেশি থাকিত এবং প্রহারের মাত্রাটা অধিক দূর অগ্রসর হইবার উপক্রম করিত, সেদিন চমি আগে হইতেই মাঝে পড়িয়া হয় স্বামীকে নয় ঠাকুরকে টানিয়া আনিয়া বিবাদের নিষ্পত্তি করিয়া দিত। ইহাতেও যে গোরা আঘাত পাইত না এমন নয়। নেশার ঝোঁক কাটিয়া গেলে সে মনে মনে প্রতিজ্ঞা করিত আর কোনোদিনই সে তারির আড্ডা বা মদের দোকানের ছায়া স্পর্শ করিবে না। কিন্তু প্রলোভনের নিকট প্রতিজ্ঞা চিরদিনই পরাভূত। সুতরাং গোরাকে সময়ে সময়ে প্রতিজ্ঞাভ্রষ্ট হইতে হইত। তাহার এই প্রতিজ্ঞা বিচ্যুতির জন্য চমি কিন্তু স্বামীকে দোষী মনে করিত না। পুরুষ মানুষ এইরূপে অসংযত হইয়া থাকে এবং তজ্জন্য মেয়ে মানুষকে ধীর সংযতভাবে সংসারের ভার মাথায় লইতে হয়। কিন্তু ঠাকুর সে ভার লইতেই সম্পূর্ণ নারাজ। এমন দুলদুলে গত লইয়া বসিয়া খাইবে, উপবাস দিবে, মার খাইয়া পাড়ার লোক জড়ো করিবে, তথাপি জাতি ব্যবসা করিবে না। সকাল হইতে বেলা 1 প্রহর পর্যন্ত মাছ ধরিলে 4-5 আনার মাছ হয়, তাহাতে 2টা পেটের ভাতের জোগাড়টা হইয়া যায়। কিন্তু স্বামী 1 পয়সার মাছ কিনিয়া আনিবে, তবু সে 5টা মাছ ধরিয়া সংসারে সুসার করিবে না। এমন মেয়ে মানুষের কপালে কি সুখ থাকে? চমি সপত্নীকে অনেক বুঝাইল, কিন্তু ঠাকুর কিছুতেই জাল ঘাড়ে করিতে স্বীকৃত হইল না। চমি তাহাকে এবং তাহার কপালকে গালাগালি দিয়া নিরস্ত হইল। শুধু তাহাই নয়, এমন লক্ষ্মী ছাড়া মেয়েকে ঘরে আনার জন্য স্বামীর উপরেও হাড়ে হাড়ে রাগিয়া গেল। আগে সে মধ্যে মধ্যে গোপনে হাঁড়ির ভাত বাড়িয়া দিয়া উভয়কে উপবাস হইতে রক্ষা করিত। ভালো মাছ পাইলে কতকটা দিয়া আসিত, কিন্তু এখন হইতে তাহাদের মুখের দিকে চাহিয়া দেখা পর্যন্ত বন্ধ করিয়া দিল এবং সে কুটা ছিঁড়িয়া এই 2টি লোকের সঙ্গে সর্বপ্রকার সম্বন্ধ বিচ্ছিন্ন করিয়া দিবে বলিয়া প্রতিজ্ঞাবদ্ধ হইল। কিন্তু সেদিন গোরাচাঁদ অভুক্ত অবস্থায় বাহির হইয়া গেলে ক্ষুধা সত্ত্বেও পাতের ভাতগুলোর উপর যখন অরুচি আসিয়া উপস্থিত হইল, তখন সে এই প্রতিজ্ঞাটা বজায় রাখিতে পারিবে কিনা সে সম্বন্ধে তাহার যেন একটা সন্দেহ জন্মিল। কিন্তু ছি, যে উপবাসটাকে স্বচ্ছন্দে স্বীকার করিয়া লইল, অথচ তাহার হাঁড়ির ভাত খাইতে অস্বীকার করিল, উপবাস দিয়া শুকাইয়া মরিলেও তাহার ভাত খাইবে না বলিয়া মুখের উপর চোটপাট জবাব দিয়া গেল, তাহার জন্য আবার মমতা কি? হইলই বা সে স্বামী? স্বামী হইয়া সে কোন দিন নিজের কর্তব্য পালন করিয়াছে?
স্ত্রীকে প্রতিপালিত করা দূরের কথা, স্ত্রী বরং তাহাকে এতদিন প্রতিপালিত করিয়া আসিয়াছে। ইহার প্রতিদানে সে এই একটা লক্ষ্মী ছাড়া মাগীকে আনিয়া তাহার বুকে যেন বাঁশ পুঁতিয়া দিল। আজ 7 বৎসর বিবাহ হইয়াছে। এই 7 বৎসরকাল চমি শীত, গ্রীষ্ম, বর্ষা, সুখ অসুখ সকল তুচ্ছ করিয়া যাহাকে খাওয়াইয়া আসিল, সেই লোকটাই আজ নিতান্ত অকৃতজ্ঞের ন্যায় তাহার অন্নকে প্রত্যাখ্যান করিয়া তাহাকে রীতিমতো অপমান করিয়া গেল। এই লোকটার জন্যই আবার মনের এত চাঞ্চল্য। চমি মনকে চোখ রাঙাইয়া বলিল, খবরদার। সন্ধ্যা হইলে চমি ঘরে প্রদীপ জ্বালিয়া ছেলেকে ঘুম পাড়াইল। তারপর ছেলেকে ঘুম পাড়াইয়া দুপুরবেলার পাতের ভাতগুলা খাইয়া শয়নের উদ্যোগ করিল। শুইবার আগে একবার ঠাকুর ঘরের দিকে চাহিয়া ডাকিল, থাকি, ঘুমিয়েছিস নাকি? অন্ধকার ঘরের ভিতর হইতে ঠাকুর উত্তর দিল, না। চমি বলিল, এখনো ফিরল না? রাত তো 2 ঘড়ি হল, গেল কোথায়? যেন গভীর উপেক্ষার স্বরে ঠাকুর উত্তর দিল, কে জানে। নিজের ঘরের বাঁশের আগর ভেজাইয়া দিয়া চমি শুইয়া পড়িল। শুইল বটে, কিন্তু চোখে ঘুম আসিল না। লোকটার সন্ধ্যার সময়ই ফিরিবার কথা, অথচ এত রাত্রি পর্যন্ত কেন ফিরিল না? এই চিন্তাটাকে চাপা দিবার চেষ্টা করিল এবং তজ্জন্য কাল বামুন পুকুরে মাছ ধরিবে বা যমরার খালে যাইবে তাহারই মীমাংসায় প্রবৃত্ত হইল। কিন্তু স্বল্পকাল মধ্যেই যখন সে মীমাংসা হইয়া গেল, অথচ তখনও চোখে ঘুম আসিল না, তখন সে আর একটা নূতন চিন্তা জুটাইয়া লইল। তাহার মানিক, এই 1.5 বছরের ছেলেটুকু কতদিনে বড় হইবে? বড় হইয়া সে যখন মাছ ধরিতে শিখিবে, তখন চমি আর জাল ঘাড়ে করিয়া ঘুরিতে যাইবে না। বড়জোর সে বাজারে গিয়া মাছগুলা বেচিয়া আসিবে। পয়সা যাহা পাইবে সব খরচ করিবে না, কিছু কিছু জমাইয়া 4 গণ্ডা 4.5 গণ্ডা টাকা হইলেই একটি বউ ঘরে আনিবে। তারপর মানিকের আবার ছেলে হইবে। এত আশাও মানুষে করে, কিন্তু আশা লইয়াই সংসার। তখন আজ যেমন মানিক পাশে শুইয়া আছে, এমনই করিয়া নাতিটিকে পাশে রাখিয়া ঘুম পাড়াইবে। আর ওই হতচ্ছাড়া মিনসে ফ্যালফ্যাল করিয়া তাকাইতে থাকিবে। সে কিন্তু কিছুতেই নাতিটিকে ওই মিনসের কাছে যাইতে দিবে না। সে থাকিকে লইয়া আসিয়াছে, তাহাকে লইয়াই থাকিবে। থাকো। চমি কান খাড়া করিল। থাকো কি উত্তর দিলেও শোনা গেল না। গোড়াচাঁদ বলিল, পয়সা জোগাড় করে চাল নিয়ে আসতে রাত হয়ে গেল, এখন উঠে ভাত চাপিয়ে দাও। থাকো উত্তর দিল, এই রাত দুপুরে আমি ভাত রাঁধতে পারবো না। গোড়াচাঁদ বলিল, না রাঁধলে খাবো কি? থাকো বলিল, তা আমি জানি না। গোড়াচাঁদ একটু চুপ করিয়া থাকিয়া গম্ভীর স্বরে বলিল, কিন্তু মানকের মা নিশুতি রাতে উঠে আমাকে রেঁধে দিয়েছে। চড়া গলায় থাকো বলিল, তবে মানকের মার কাছেই যাও না, দেখি কেমন রেঁধে দেয়। আচ্ছা। বলিয়া গোড়াচাঁদ চমির ঘরের দরজায় আসিয়া ডাকিল, মানকের মা। চমি চোখ দুইটা জোরে টিপিয়া পড়িয়া রহিল। গোড়াচাঁদ আগরে ধাক্কা দিতে দিতে ডাকিল, মানকের মা, ও মানকের মা। চমি উত্তর দিল না। পাছে শব্দ হয় বলিয়া নিঃশ্বাসটি পর্যন্ত ফেলিল না। গোড়াচাঁদ আর 2-1 বার ডাকিয়া দূর হোক বলিয়া চাউলের পুঁটুলিটা নিজের ঘরের দাবায় ধপ করিয়া ফেলিয়া দিল। চমির ইচ্ছা হইল উঠিয়া রাঁধিয়া দেয়, কিন্তু তখনই মনে হইল কেন সে রাঁধিতে যাইবে? সুয়োরানি দিক না, মিনসের যে বড় তেজ। চোখ টিপিয়া ভাবিতে ভাবিতে চমি ঘুমাইয়া পড়িল। পরদিন সকালে চমি থাকোকে জিজ্ঞাসা করিল, হালা থাকি, কাল কখন ফিরল? থাকো বলিল, অনেক রাতে। সেই রাতে তোকে আবার রাঁধতে হলো? মুখটা ভারী করিয়া থাকো উত্তর করিল, বয়ে গেছে আমার রাঁধতে। খেলে কি? কি আবার খাবে? হরি মটর। দুজনে ভাগ করে খেয়েছিলি বোধ হয়। চমি একটু শ্লেষের হাসি হাসিল।
থাকো উত্তর না দিয়া গম্ভীরভাবে রহিল। চমি একটু চুপ করিয়া থাকিয়া বলিল, কেন, উঠে এক মুঠো রেঁধে দিতে পারলি নে? মুখখানা বিকৃত করিয়া থাকো উত্তর দিল, না। তীব্র ভ্রুভঙ্গি করিয়া চমি বলিল, ধন্যি মেয়ে তুই, যা হোক, মানুষটা সারা দিনরাত না খেয়ে রইল, আর তুই এক মুঠো রেঁধে দিতে পারলি না? ঠোঁটটাকে উল্টাইয়া তীব্র কণ্ঠে থাকো বলিল, এত দরদ তো তুমি উঠে রেঁধে দিলে না কেন? তোমার দরজায় গিয়ে তো মাথা কুড়লে, একটা সারা পর্যন্ত দিলে না? এমন আলগা দরদ সবাই দেখাতে পারে। বলিয়া সে চমির মুখের কাছে আপনার হাত দুইটা নাড়িয়া দিল। চমিও উত্তরে চড়াসুরে কি বলিতে যাইতেছিল, কিন্তু বলা হইল না। গোড়া মুখ হাত ধুইয়া উপস্থিত হইল এবং থাকোকে সম্বোধন করিয়া বলিল, আজ আর খাটতে যাব না, সকাল সকাল রান্না চাপিয়ে দাও, আমি ছিপটা নিয়ে দেখি দুটো মাছ যদি পাই। এই নির্লজ্জ পুরুষটার দিকে একটা তীব্র কটাক্ষ নিক্ষেপ করিয়া চমি সরিয়া আসিল এবং জালখানা ঘাড়ে লইয়া দ্রুত পদে বাহির হইয়া গেল। সেই দিন চমি বুঝিল স্বামী একেবারে গোল্লায় গিয়াছে। ওই হতচ্ছাড়া মাগিটা নিশ্চয়ই উহাকে গুণ করিয়াছে। সেই গুণের প্রভাবে উহার আর মাথা তুলিবার সাধ্য নাই। সুতরাং স্বামীকে এখন আর কোনো কথা বলা বৃথা। চমি সেই দিন হইতে স্বামীর চিন্তা পরিহার করিবার সংকল্প করিল এবং মনকে অনেক বুঝাইয়া সেই রূপে চলিবার চেষ্টা করিতে লাগিল। বাজারে যাইতে যাইতে প্রতিবেশী জগার মা বলিল, ওলো চমি, আর শুনেছিস আমার বোন জামাইয়ের ভাই রঘুকে দেখেছিস তো? চমি কৌতূহলান্বিত হইয়া বলিল, দেখেছি বই কি খুড়ি, সে যে কতবার তোমাদের ঘরে এসেছিল, তার কি হয়েছে? জগার মা বলিল, হতভাগা একটা বউ থাকতে আর একটা বিয়ে করেছিল, এই তোরই মতো আর কি। চমি সাগ্রহে জিজ্ঞাসা করিল, তারপর? জগার মা বলিল, তার ওই আগেকার বউটা স্বামীকে বশ করবার তরে গুণ করেছিল, কি শেকড় মেকড় না গুঁড়ো খাইয়ে দিয়েছিল, তাতে ছোঁড়া একেবারে পাগল হয়ে গিয়েছে। চমি শিহরিয়া উঠিল, শঙ্কিতভাবে জিজ্ঞাসা করিল, বলো কি খুড়ি? জগার মা বলিল, আর বাছা, শেকড় বাকড়ের কি গুণ তা কি বলা যায়? কোনো শেকড়ে মানুষ মরে, কোনো শেকড়ে বাঁচে। চমির মাথার চুলগুলা পর্যন্ত যেন ভয়ে খাড়া হইয়া উঠিল। থাকিও যদি এইরূপ কোনো শিকড় খাওয়াইয়া থাকে? যদি কেন, নিশ্চয়ই খাওয়াইয়াছে, নতুবা তেমন রাগী পুরুষটা কি এমন ভেড়া বনিয়া যায়? রূপ যৌবন? কিসের রূপ যৌবন? তাহারও তো একসময় রূপ যৌবন ছিল, আর তাহা থাকির অপেক্ষা কোনো অংশেই ন্যূন ছিল না, বরং অনেকটা বেশিই ছিল। কিন্তু কই, তাহার মোহে স্বামী তো এমন ভেড়া বনে নাই। পান হইতে চুনটি খসিলেই অনর্থ বাঁধাইয়া দিত। কিন্তু এখন নিশ্চয়ই কিছু খাওয়াইয়াছে। কিন্তু তাহার ফলে শেষে যদি পাগল হয়, বুঝি তাহার লক্ষণও একটু একটু দেখা দিয়াছে। এখন প্রায়ই একা চুপ করিয়া বসিয়া ভাবে, এমন চুপ করিয়া তো কখনো থাকিত না, তবে কি সত্যিই পাগল হইয়া যাইবে? কথাটা ভাবিতেও চমির নিঃশ্বাস রোধ হইয়া আসিতে লাগিল। এদিকে জগার মা গুণ সম্বন্ধে প্রত্যক্ষ ও শ্রুত নানা প্রকার মন্তব্য প্রকাশ করিতেছিল, কিন্তু সে সকল কথা চমির কানে ঢুকিতেছিল না। সে শুধু স্বামীর পরিণাম চিন্তায় ব্যাকুল হইয়া স্তব্ধভাবে পথ অতিবাহন করিতেছিল। যাইতে যাইতে হঠাৎ সে থমকিয়া দাঁড়াইয়া জিজ্ঞাসা করিল, আচ্ছা খুড়ি, এর কি কোনো কাটান নাই? কিসের কাটান? এই গুণ করার? কাটান থাকবে না কেন? তবে সবাই কি জানে? কে জানে? রঞ্জপুরের চৈতন মালিক একজন মস্ত গুণিন, সে নাকি সব রকম টুকটাক জানে। চমি ভাবিতে ভাবিতে নিঃশব্দে চলিতে লাগিল। জগার মা তাহাকে সম্বোধন করিয়া বলিল, দেখ চমি, কিছু মনে করিস না, আমার কিন্তু সন্দেহ হয়। রুদ্ধশ্বাসে চমি জিজ্ঞাসা করিল, কি সন্দেহ হয় খুড়ি? জগার মা বলিল, থাকি ছুঁড়ি নির্যশ গোড়াকে গুণ করেছে, এ যদি না হয় তবে আমি রূপজেলের মেয়েই নই।
একটা জোর নিঃশ্বাস ফেলিয়া চমি বলিল, আমারও তাই সন্দেহ হয় খুড়ি। জগার মা বলিল, তুই এক কাজ কর বাছা, একবার রঞ্জপুর যা, ভারী গুণিন, কিছু করেছে কিনা সে গুণে বলে দিতে পারবে, আর যদি কিছু করেই থাকে তারও কাটান দিতে পারবে। চমি জিজ্ঞাসা করিল, কি নেবে? বেশি কিছু নয়, 5টা সুপারি আর 100-5 আনা পয়সা, তারপর ফল হলে খুশি হয়ে যা দিস। আচ্ছা দেখি, বলিয়া চমি দ্রুতপদে অগ্রসর হইল। সেই দিন বাজার হইতে ফিরিয়া অবধি চমি স্বামীর উপর তীব্র লক্ষ্য রাখিল, এবং তাহার প্রত্যেক কাজের মধ্যেই যেন একটা পাগলামির আভাস দেখিতে পাইল। একবার গোড়া হুঁকা হাতে চুপ করিয়া বসিয়া কি ভাবিতেছিল। চমি আস্তে আস্তে কাছে গিয়া জিজ্ঞাসা করিল, কি ভাবছিস মানকের বাপ? গোড়া মুখ তুলিয়া বলিল, ভাবছি তোর মাথাটা কবে খাবো। চমি বলিল, আমার মাথা তো অনেক দিনই খেয়েছিস। ঘাড় নাড়িয়া গোড়া বলিল, হুম, সে আমি নিজের মাথা খেয়েছি, একদিন তোর মাথার ঝোল এনে দে, আমাকে খাওয়াবি চমি? বলিয়া গোড়া হাহা করিয়া হাসিয়া উঠিল। তাহার সেই অর্থহীন হাসি দেখিয়া চমি ভয়ে কাঁপিয়া উঠিল। সর্বনাশ, এ যে পাগল হইয়া পড়িয়াছে। চমির বুকটা গুড়গুড় করিতে লাগিল। 4 দিন চমি মাছ ধরিতে গেল না। 5.25 আনার পয়সা লইয়া ছেলেটাকে কোলে করিয়া রঞ্জপুর যাত্রা করিল। লোকের জিজ্ঞাসার উত্তরে বলিল, ছেলেটার তরে দিগরের পঞ্চানন্দের ফুল আনতে যাচ্ছি। জগার মা জিজ্ঞাসা করিল, কি হলো চমি? যা বলেছ খুড়ি, মস্ত গুণিন, গুণে হুবহু সব বলে দিলে। পানের সঙ্গে গুঁড়ো খাইয়েছে, তাই তো বলি মিনসে এত করে কেন? সগর্বে শিরস সঞ্চালন করিয়া জগার মা বলিল, এই দেখ, আমি তো বলেছি ওই ছুঁড়ি মাথা খেয়েছে, কিছু ওষুধপত্র দিলে? চমি বলিল, 3টে শেকড় দিয়েছে, ভাতের সঙ্গেই হোক কি তরকারির সঙ্গেই হোক খাওয়াতে হবে। তবে আর কি, খাইয়ে দে, ও অকাট্টি ওষুধ, দেখবি ওই গোড়া যদি তোর পায়ে লুটিয়ে না পড়ে আমাকে খুড়ি বলেই ডাকিস নে। সলজ্জে হাসিয়া চমি বলিল, তোমার এক কথা খুড়ি। জগার মা হাসিয়া উঠিল। চমি বলিল, কিন্তু ভাবছি খুড়ি কি করে খাওয়াবো, আমার ঘরে তো খায় না। জগার মা বলিল, তাতে কি, ছেলের জন্মতিথি কি এমনি একটা অছিলে করে ওদের 2 মানুষকে নেমন্তন্ন কর না। খুড়ির এই উপদেশ চমি শিরোধার্য করিয়া লইল। পরদিন চমি স্বামী ও সপত্নীকে নিমন্ত্রণ করিল। খুব সকালে উঠিয়া কয়েকটা বড় বড় চিংড়ি মাছ ধরিয়া আনিল। বাজার হইতে আলু পটল কিনিয়া আনিয়া আড়ম্বর সহকারে রন্ধনের উদ্যোগ করিল। রন্ধন শেষে চমি স্নান করিয়া আসিয়া এলো চুলে ভিজা কাপড়ে শিকড় 3টা বাটিতে বসিল। শিলের উপর শিকড়গুলোকে ফেলিতেই হঠাৎ তাহার বুকটা যেন ছ্যাঁত করিয়া উঠিল। এও তো একটা অজানা শিকড়, ইহার গুণ কি কে জানে? যদি ইহাতেই কোনো অমঙ্গল হয়, যদি এগুলো বিষাক্ত হয়। বাটিতে গিয়া চমি ভয়ে ভয়ে হাত গুটাইয়া লইল। না না, চৈতন মালিক খুব ভালো গুণিন, সে কি না জানিয়াই ইহা দিয়াছে? ইহাতে নিশ্চয়ই থাকির ঔষধের গুণ কাটিয়া যাইবে, শুধু স্বামীর পাগলামির ভয়ই দূর হইবে না, থাকি তাহার চোখের বিষ হইবে। যেমন তাহাকে উপেক্ষা করিয়াছিল তেমনই ফল পাইবে। চমি দাঁতে ঠোঁট চাপিয়া জোরে জোরে শিকড়গুলা বাটিয়া ফেলিল এবং সেই বাটা শিকড় লইয়া স্বামীর ঝোলের বাটিতে মিশাইয়া দিল। গোড়া খাইতে বসিয়াছিল। চমি কম্পিত হস্তে তাহার পাতের কাছে ঝোলের বাটিটা ধরিয়া দিল। গোড়া একটু হাসিয়া বলিল, তোর ব্যাটার বিয়ে নাকি মানকের মা? চমি ম্লান হাসি হাসিয়া বলিল, না, ব্যাটার বাবার বিয়ে। সহাস্যে গোড়া বলিল, তোর সাথে বুঝি? চমি হাসিবার চেষ্টা করিল, কিন্তু হাসিতে পারিল না। সে মুখ ফিরাইয়া পাথর বাটিতে অম্বল ঢালিতে লাগিল। গোড়া ঝোলের বাটির দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিল,
জোমরার খালে চিংড়ি বুঝি? অনেক দিন তোর হাতের ঝোল খায়নি মানকের মা, দেখি আজ কেমন রেঁধেছিস। চমির বুকটা দূর দূর করিয়া কাঁপিয়া উঠিল, চোখ মুখ দিয়া যেন আগুন ঠিকরাইয়া বাহির হইতে লাগিল। গোড়া তখন এক গণ্ডুষ ঝোল লইয়া মুখের কাছে তুলিয়াছে, চমি পাগলের মতো ছুটিয়া আসিয়া তাহার হাতটা খপ করিয়া ধরিয়া ফেলিল। গোড়া হতবুদ্ধির ন্যায় তাহার উদ্বেগস্ফীত আরক্ত মুখের দিকে চাহিল। স্বামীর হাতটা নিজের কম্পিত হস্তে ধরিয়া হাঁপাইতে হাঁপাইতে চমি বলিল, সত্যি করে বল দেখি মিনসে। বিস্ময় জড়িত স্বরে গোড়া বলিল, কি বলবো মানকের মা? থাকি তোকে গুণ করেছে? গোড়া হাহা করিয়া হাসিয়া উঠিল, বলিল, তুই পাগল হয়েছিস? উত্তেজিত কণ্ঠে চমি বলিল, আমি পাগল হইনি মিনসে, তুই পাগল হতে বসেছিস। তোর মাথা! বলিয়া গোড়া হাত ছাড়াইয়া লইবার চেষ্টা করিল। চমি তাহার হাতটা আরও জোরে চাপিয়া ধরিয়া কম্পিত কণ্ঠে বলিল, থাম, সত্যি বল, তুই পাগল হবি না? গোড়া বলিল, তোর জ্বালায় বোধহয় এবার হব, হাত ছাড়, খিদের সময় ন্যাকড়া ভালো লাগে না। বলিয়া সে চমির হাত হইতে আপনার হাতটা ছিনাইয়া লইল এবং হাসিতে হাসিতে পুনরায় ঝোলের বাটিতে হাত দিল। চমি দুই হাতে ধরিয়া ঝোলের বাটিটা তাহার সম্মুখ হইতে তুলিয়া লইল এবং বাটি সমেত ঝোলটা উঠানে ছুঁড়িয়া ফেলিয়া দিল। গোড়া কিছুই বুঝিতে না পারিয়া সবিস্ময়ে জিজ্ঞাসা করিল, এ কি চমি? চমি জোরে জোরে নিঃশ্বাস ফেলিয়া বলিল, ওতে ওষুধ মেশানো আছে রে মিনসে, ও ঝোল বিষ। বিস্ময়স্তব্ধ কণ্ঠে গোড়া বলিল, কে ওষুধ মেশালে চমি? আমি মিশিয়েছি, থাকি তোকে গুণ করেছে তারই কাটান ওষুধ ওতে আছে। চুলোয় যাক ওষুধ, চুলোয় যাক থাকি, তুই ওঠ মিনসে, আমার ঘরে তোর খেতে হবে না। বলিয়া সে গোড়ার হাত দুইটা ধরিয়া টানিতে লাগিল। গোড়া তাহার উদ্বেগ চঞ্চল মুখের দিকে চাহিয়া হাস্যপ্রফুল্ল কণ্ঠে বলিল, তা হচ্ছে না চমি, আজ থেকে তোর হাতে ছাড়া যদি আর কারো হাতে খাই তবে আমি রামু ঘরুয়ের ছেলেই নই। থাকি যদি আমাকে গুণ করে থাকে তবে সে গুণের কাটান তোর হাতেই আছে। চমি তাহার হাত দুইটা জড়াইয়া ধরিয়া পাতের কাছে বসিয়া পড়িল। কাঁদিতে কাঁদিতে বলিল, ওরে মিনসে, তুই হাসছিস কি করে? আমি যে তোকে বিষ খাওয়াতে গিয়েছিলাম, আমাকে দুঘা মারলেও যে আমার শান্তি হয় রে মিনসে। গোড়া হাসিয়া বলিল, মারব এবার যেদিন হাঁড়ি আলাদা করবি, এখন উঠে আর ঝোল থাকে তো দে, মুখে আগুন তোর, অমন বড় বড় চিংড়ি দুটো নষ্ট করে ফেললি। চমি শকরি হাতেই চোখ মুছিয়া উঠিয়া দাঁড়াইল এবং হাসিতে হাসিতে বাকি ঝোলটা গোড়ার পাতে ঢালিয়া দিল। গোড়া হাসিতে হাসিতে উচ্চকণ্ঠে বলিল, ও থাকি, আমাকে ওষুধ খাওয়াচ্ছে, দেখে যা। হাস্যোচ্ছ্বসিত কণ্ঠে চমি বলিল, রেখে দে তোর থাকি, আমি কি আর তোর থাকিকেই ভয় করি না তোকেই ডরাই রে মিনসে? আমি আবার সেই চমি, সেই মানকের মা। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।